আমি আজকে গত পরশুদিন বাংলাদেশ থেকে আসলাম। গতকালকে আমার লালগোলায় প্রোগ্রাম ছিল, লালগোলা থেকে সরাসরি আমি এখানে। তবে বাংলাদেশ থেকে মিনিমাম আমাকে 100টার অধিক সাংবাদিক আমাকে ফোন করেছে যে ভাই আপনি বাংলাদেশে ঢুকলেই অ্যারেস্ট হতে হবে। তো কেন অ্যারেস্ট হতে হবে সেই কথাটি আপনাদের সামনে আমি তুলে ধরি 2 থেকে 3 মিনিট। গত 21 তারিখ, এই যে গত 21 তারিখ আমার বাংলাদেশে প্রোগ্রাম ছিল, চাঁপাইনবাবগঞ্জ কনসার্ট, একটা বিরাট বড় মাহফিল। তো সেখানে আমি প্রথম দিনের প্রধান বক্তা ছিলাম, দ্বিতীয় দিনের রফিকুল ইসলাম মাদানি ছিল। তো রফিকুল ইসলাম মাদানিকে আপনারা চিনেন, ওই যে শেখ হাসিনাকে গালি দিয়ে জেলে গিয়েছিল, সেই আসলে মাদানি না, নকল মাদানি, সেই মাদানি আর কি। তো মাদানি হিসাবে সবাই তাকে চিনে। অতএব তার সঙ্গে আমার যখন ডেট নাই কমিটি, তার সঙ্গে দ্বিতীয় দিনের প্রধান বক্তা কাকে রাখা যায় আমার কাছ থেকে পরামর্শটা নাই। তা আমি পরামর্শ দিলাম যে ভাই আমাদের যদি ভারতের বক্তা নেন, হয় নূর মোহাম্মদকে নিতে হবে, আর নয় কারি ইয়াসিনকে, এই দুটা বক্তার মধ্যে একটাকে নিলে হবে। তো ওরা নূর মোহাম্মদকে বাদ দিয়ে কারি ইয়াসিনকে নিল। তো কারি ইয়াসিনের ডেটটা আমি ঠিক করে দিলাম। এবার ডেটটা দেওয়ার পরে বেশ কিছুদিন যাওয়ার পরে কারি ইয়াসিনের সঙ্গে আমার কথাবার্তা হচ্ছিল ওই কথা যে যাব আমি বাংলাদেশ। তো যাই হোক, কোনো একটা কারণে কারি ইয়াসিন ডেটগুলা ক্যান্সেল করলো। তারপরে আমি তার আগে জানালাম যে ভাই কারি ইয়াসিনের বাংলাদেশ ঢোকা হচ্ছে না, আপনারা অন্য কাউকে দেখে নেন। তখন উনি বলছে যে ভাই আমাদের পোস্টার ব্যানার ট্যানার হয়ে গেছে, তো আপনি একটা কাউকে সংগ্রহ করে দেন। তো রফিকুল ইসলাম মাদানির সঙ্গে আমার ফেসবুক ফ্রেন্ড, অর্থাৎ ফেসবুক ফ্রেন্ডে তার সঙ্গে আমার কথা হয় মেসেঞ্জারে। তো মেসেঞ্জারে কথা হয়, এবার আমি তখন কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে ভালো একটা সম্পর্ক আসে তার সঙ্গে। তো তার সঙ্গে যখন আমার ভালো একটা সম্পর্ক আসে, ওনার ফেসবুক প্রোফাইলে লেখা আছে যে যদি রফিকুল ইসলাম মাদানির কেউ ডেট নেন তাহলে আপনারা ভিডিও কলে কথা বলে ডেট নেবেন। তো সেটাই হয়েছে, আমি ভিডিও কলে কথা বলেছি 2 থেকে 3 দিন। তারপরে ক্লিয়ার হলাম যে একটা মানুষ কি আর প্রতারণা করতে পারে কাউরির সঙ্গে? না, ভিডিও কলটা তো আর মিথ্যা না। তো যাই হোক, কথাবার্তা ফাইনাল হলো, তার আগে আমি একটা ডেট দিলাম। এবং রফিকুল ইসলাম মাদানির যে সব নম্বরগুলো আমার কাছে ছিল, সেই সব নম্বরগুলো আমি একে দিলাম কমিটির লোককে। কমিটির লোকেরাও মানে যোগাযোগ করতেছিল, আমিও যোগাযোগ করতেছিলাম। এক পর্যায়ে রফিকুল ইসলাম মাদানি আমাকে ওরাকেও বলেছে যে আপনারা যদি প্রথমে যখন ডেটটা কনফার্ম হয়, তারা দিয়েছিল 20,000 টাকা, তারা দিয়েছে তার অ্যাকাউন্টে। তারপরে যখন ডেট আমি বাংলাদেশে ঢুকে যাওয়ার পরে আমি মাহফিলও করলাম। মাহফিল করার পরে ওখানকার কমিটির লোক বলছে ভাই রফিকুল ইসলাম মাদানি আরও 20,000 টাকা চাইছে, অর্থাৎ 20,000 টাকা চাইছে। আমি তখন বললাম যে দেখেন, যদি টাকা দেন এর হয়তো বা নাও আসতে পারে, কারণ রফিকুল ইসলাম মাদানি এক জায়গাতে ডেট নিচ্ছে, যেটা কাছের ডেট সেই জায়গাতে যাচ্ছে, দূরে যায় না। তো রফিকুল ইসলাম মাদানির বাড়ি হচ্ছে নেত্রকোনা, ঢাকার পার্শ্বে, আর মাহফিল হবে চাঁপাইনবাবগঞ্জ, মানে আমাদের মালদার পার্শ্বে। তো ওখান থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে নেত্রকোনা হচ্ছে 300 থেকে 350 কিলোমিটার। তো এখানে উনি নাও আসতে পারে, এইরকমটা আমি একটা বার্তা দিয়েছিলাম। তো যাই হোক, কথা হচ্ছে পরিশেষে মানে এক পর্যায়ে আমি প্রোগ্রাম করে বাড়ি চলে আসলাম। রফিকুল ইসলাম মাদানি কিন্তু ওই প্রোগ্রামে আসেনি। ওই প্রোগ্রামে রফিকুল ইসলাম মাদানি আসেনি। না আসার পরে এখন বর্তমান
বর্তমান একটা সোশ্যাল মিডিয়াতে আমাকে কেন্দ্র করে ওখানকার কমিটি সহ সাংবাদিককে ডেকে আমার নামে একটা ভুল বার্তা দিচ্ছে যে দেলোয়ার হোসেন 40,000 টাকা নিয়ে চলে গিয়েছে রফিকুল ইসলাম মাদানির নাম করে। এবার ওই বাংলাদেশ থেকে আমাকে সবাই ফোন করে, আমাকে তখন ফোন করে। আমি তখন এক পর্যায়ে বললাম যে ভাই আপনারাও পরিস্থিতির শিকার, আমিও পরিস্থিতির শিকার। তো যাই হোক, এইভাবে এখন আছে। শুনলাম নাকি আমার নামে মামলা করেছে, বাকিটা আল্লাহ তাআলার হাতে কথা। আল্লাহ তাআলা যেন এই বিচারটাকে আসান করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন।